কারাগারে অভিনেত্রী নুসরাত পারিয়া ৩০৫৭ কবর খোঁড়া মনু মিয়া প্রিয় গোড়াকে কুপিয়ে হত্যা। গায়ের জ্বরে নগর ভবন দখল করে আন্দোলন করেছে বিএনপি উপদেষ্টা আসিফ মাহমুদ। ৭ দফার এনসিপির আদর্শ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতার লোভ উন্মোচনের লড়াই চলছে, মেয়র পদ নিয়ে অবস্থান অনড় ইশরাক। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে অনড় অবস্থানে ইরান। শেহবাজ ও স্পিকারের বিরুদ্ধে অবস্থান প্রস্তুতি নিচ্ছে পিটিআই। ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ। এবার বিস্তারিত। কারাগারে অভিনেত্রী নুসরাত পারিয়া। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত পারিয়াকে রাজধানীর বাটারা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ১৯ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক নাসরিন আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২২ মে তার জামিন শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। মামলার তদন্তে উঠে আসে ২০২৪ সালে ১৯ জুলাই বাটারা এলাকা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন এনামুল হক নামের এক ব্যক্তি। এই ঘটনার চলিত বছরের ৩ মে মামলা দায় করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৩ জনের নাম রয়েছে। নুসরাত পারিয়া সেখানে ২০৭ নম্বর আসামি এবং আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তাকে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে আদালতে হাজির করে। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকী তাকে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দেন। এই মন্তব্য শুনে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নুসরাত পারিয়া। তার মুখ লাল হয়ে যায় এবং তার চোখ মুছতে দেখা যায়। বর্তমানে নুসরাত পারিয়া কারাগারে রয়েছে এবং তার জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য রয়েছে। ৩০৫৭ কবর খোঁড়া মনু মিয়ার প্রিয় গোড়াকে কুপিয়ে হত্যা, পরিবারে শোকের ছায়া। কিশোরগঞ্জের ইটনার আলগাপাড়া গ্রামের মানবিক কবর খননকারী মনু মিয়া প্রিয় গোড়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে ৩০৫৭টি কবর খুঁড়েছেন ৬৭ বছর বয়সী এই ব্যক্তি। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর একটি মেডিকেল হাসপাতালে আছেন। কবর খোঁড়ার কাজে সহায়ক হিসেবে নিজের ধানি জমি বিক্রি করে কেনা গোড়াটি শুক্রবার ১৬ মে মিঠামাইন হাসিমপুর ৩৪ গ্রামে একটি মাদ্রাসার পাশে পানিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বুকে ছিল ধারালো অস্ত্রের দাগ। ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ ও প্রতিশোধের আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীর বরাতে জানা গেছে, শাওন নামক এক ব্যক্তি স্ত্রী গোড়াকে আলাপ করেছিল মনু মিয়ার গোড়া। এই অভিযোগে তাকে হত্যা করা হয়। মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, এই খবর স্বামীকে জানানো হয়নি, কারণ তিনি সহ করতে পারবেন না। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাতে এলাকার শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে। মানবিক কাজের সঙ্গে জড়িত এক অসুস্থ বৃদ্ধের একমাত্র বাহন ও সহচরের নির্মমভাবে হত্যা করায় নিন্দার ঝড় বইছে স্থানীয়দের মধ্যে। গায়ের জ্বরে নগর ভবন দখল করে আন্দোলন করছে বিএনপি উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিএসসিসি মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিএনপি চলমান আন্দোলনকে গায়ের জোরে দখল বলে আখ্যা করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে তিনি বললেন, এই আন্দোলনের ফলে সিটি কর্পোরেশনের দৈনিক কাজ ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় নিয়ে এখনও উচ্চ আদালতে মামলা বিচারাধীন এবং আইন মন্ত্রণালয়ের মতামতও এখনও পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ, লিগেল নোটিশ উপেক্ষা এবং স্থানীয় সরকার বিভাগের অনুপস্থিতি, সব মিলিয়ে বিষয়টি আইনি জটিলতা রয়েছে। আসিফ মাহমুদ আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দলীয় নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পরিচালনা করেছেন। তিনি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনকে আক্রমণাত্মক আচরণের সমালোচনা করেন। তিনি স্পষ্ট করে দেন, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। তবে আইনি প্রতিক্রিয়া পূর্ণ হলে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে শপথ দিতে কোনো সমস্যা থাকবে না। ৭ দফায় এনসিপির আদর্শ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৭টি মূল বিষয়ের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির আদর্শ অবস্থান পরিষ্কার করেছে দলটির
আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 19 মে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব বিষয় উল্লেখ করা হয়। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ, সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এনসিপির ভিত্তি। তিনি বললেন, এনসিপির সকল ধর্ম, সংস্কৃতি ও নেতৃত্বাধীন বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় উগ্রতা ও চরমপন্থার বিরোধী। এনসিপি সেকুলারিজম, গণতন্ত্র নয়, বরং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রকে গুরুত্ব দেয়। দলটি জাতি বা গোত্র নয়, সভ্যতাগত জাতীয় পরিচয়কে ভিত্তি ধরে বাঙালির বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি গঠনের লক্ষ্য এগোতে চায়। নারী অধিকার, সম্প্রতিতে ন্যায্য অংশ, নেতৃত্ব ও কর্মসংস্থানেও এনসিপির অঙ্গীকার স্পষ্ট। দলটি দক্ষিণ এশিয়ার ভারতীয় আধিপত্য ও হিন্দুত্ববাদী বিরোধিতা করে এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য ঘোষণা করে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু গুরুত্বপূর্ণ খাতগুলোতে নতুন দৃষ্টিভঙ্গিতে কাজ করার প্রতিশ্রুতি দেয় এনসিপি। সবশেষে নাহিদ ইসলাম বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে নতুন সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য। এনসিপি ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করে। ক্ষমতার লোভ উন্মোচনের লড়াই চলছে, মেয়র পদ নিয়ে অবস্থানে অনড় ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়ে চরম উত্তেজনার মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন বলছেন, মেয়র ফের কিছু না, মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার লোভ ও ষড়যন্ত্রের উন্মোচন। সোমবার 19 মে দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ইশরাক দাবি করেন, অন্তর্বর্তী সরকার কতিপয় ব্যক্তির গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের লিপ্ত। এই অপশক্তির আসল রূপ প্রকাশ করতেই তিনি সব অপমান ও আক্রমণ সহ করে যাচ্ছেন। নির্বাচন কমিশন ও আমলাতন্ত্রের আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে অভিযুক্ত করে তিনি বললেন, একদিন এদের নাম পরিচয় উন্মোচন হবেই। নগর ভবন এলাকায় টানা আন্দোলনের অংশ হিসেবে সোমবার থেকে শুরু হয় নগর ভবন ব্লকেড কর্মসূচি। বুলফকেটে অস্থায়ী মঞ্চ গড়ে সঙ্গীত পরিবেশন ও স্লোগানের মাধ্যমে আন্দোলনকারীরা দাবির পক্ষে অবস্থান জানায়। সঙ্গীত পরিচালক ইথুন বাবু, শিল্পী মৌসুমী ও পলাশ সহ অনেকেই এই সাংস্কৃতিক প্রতিবাদে অংশ নেয়। আন্দোলনকারীরা বলছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও সরকার তা বাস্তবায়ন করেছে না। গেজেট প্রকাশের 20 দিন পার হলেও এখনও শপথ গ্রহণ করতে পারেনি তিনি। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে শপথ কার্যকর করতে হবে। প্রসঙ্গত, 2020 সালে নির্বাচন আওয়ামী লীগের শেখ ফজলের নূর তফাস জয়ী হন। তবে চলিত বছরের 27 মার্চ ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন 22 এপ্রিল গেজেট প্রকাশ করে আইনি মন্ত্রণালয়ের মতামত চায়। সেই শূন্যতায় রাজনৈতিক টানাপোড়েন ও জনবিক্ষোভ। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে অনড় অবস্থানে ইরান। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ আখদ রাভানচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ইরানের একটি জাতীয় অর্জন এবং কর্মসূচি থেকে এক চুল সরবে না তেহরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। রয়টার্স জানায়, মার্কিন বিশেষ দূত এটিক্স রোববার পুনরায় বললেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সম্ভাব্য নতুন চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কার্যক্রম পুরোপুরি বন্ধ করার বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের মতে এটি পারমাণবিক অস্ত্রের তৈরির পথে একটি সম্ভাব্য ধাপ হতে পারে। তবে তেহরান দৃঢ়ভাবে দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। উপপররাষ্ট্রমন্ত্রী রাভানচি বলেন, আমরা বারবার বলেছি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে আমাদের সার্বভৌমত্ব অধিক এবং একটি গৌরবজনক অর্জন, যা থেকে কোনো অবস্থাতে সরে আসা সম্ভব নয়। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, যদি যুক্তরাষ্ট্র সত্যি নিশ্চিত করতে চায় যে ইরাক কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তবে একটি কার্যকর চুক্তি সম্ভব। আমরা এমন আলোচনার জন্য প্রস্তুত যা চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সহায়ক হবে। তবে চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চলবে। এর আগে উপসাগরীয় অঞ্চলে সফরকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, একটি চুক্তি
প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে ইরানকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার বর্তমান নতুন করে অচল অবস্থায় পৌঁছাতে পারে, কারণ দুই দেশের অবস্থানের মৌলিক বিভাজন বিদ্যমান। ইরান যেখানে জাতীয় স্বার্থে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে, যুক্তরাষ্ট্র সেখানে এটিকে থামিয়ে দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে। শেহবাজ ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আওয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনা প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তানের তেহরিক ইনসাফ পিটিআই। দলটির অভ্যন্তরীণ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে জিও টিভি। আদিয়ালা কারাগারা বন্দী পিটিআই প্রধান ইমরান খান সেখান থেকে দলের শীর্ষ নেতাকর্মী ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সরকারের বিরুদ্ধে সংসদীয় ও রাজনৈতিক চাপ বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার আহ্বান জানান। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার রাজনৈতিক দল মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আসাকজাই ও স্পিকারের পদত্যাগ দাবি করেছে। পিটিআই জানিয়েছেন এই দাবিগুলো গুরুত্ব দিচ্ছে না তারা। তবে পিটিআই নেতা ও সাবেক স্পিকার আসাদ ও কাইসার জানিয়েছেন ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তারা আপাতত সংযমী ভূমিকা নিচ্ছেন, যাতে জনমনে ভুল বার্তা না যায়। তা সত্ত্বেও অনাস্থার প্রস্তাব আনার বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইনে ভিসা দেবে বাংলাদেশ। বাংলাদেশের সরকার আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। আগামী ডিসেম্বর থেকে তাদের জন্য অনলাইন ভিসা কার্যকর চালু করবে বাংলাদেশ। শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়কালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান এই ঘোষণা দেন। তিনি জানান বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাব্য প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করেছে। এজন্য ব্যবসায়িক সম্পর্কে জোরদার করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুদেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে জিটিসিআই এই সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।